নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। উইকেটে তো একটা বলও এখনো পড়েনি, তার আগেই মিডল স্টাম্প ছিটকে যাওয়ার সম্ভাবনা। কাদের মিডল স্টাম্প বলছি, হোল্ড ইউর ব্রেথ। আসলে দুনিয়ার রাজনীতি বলুন, ভারতীয় উপমহাদেশের রাজনীতি আগামী দিনে কিভাবে আবর্তিত হবে, অন্তত ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রমুখ দেশের কূটনীতি, বিদেশ নীতি কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা হবে সেটা নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর তিনি কি কি সিদ্ধান্ত নেন ভারতীয় উপমহাদেশ সম্পর্কে। দেখুন, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, আপনারা জানাবেন আপনাদের মতামত। পাকিস্তান ভারতের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ করবে এই কথাটা বলার, আমি মনে করি পাকিস্তান খার থেকে বলছে, কারণ তাদের অঙ্গহানি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারা পুরো পাকিস্তানের দখল পায়নি, বেআইনিভাবে তারা পুরো কাশ্মীরের দখল পায়নি, বেআইনিভাবে কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে, যদিও তার পিছনে পণ্ডিত নেহেরুর অদূরদর্শিতা অনেকটা দায়ী। কিন্তু ধরুন বাংলাদেশ, যে বাংলাদেশ স্বাধীন হলো 30 লক্ষ বাঙালির আত্মবলিদানের বিনিময়ে, এবং ভারত সরকার যে সহায়তা করেছিল সেটা যে কোনো মানুষই মনে রাখে এবং সারা বিশ্বের মানুষ মনে রাখে, ব্যতিক্রম বাংলাদেশের অনেকে। প্রায় 3000 ভারতীয় সৈন্য আত্মবলিদান দিয়েছিলেন। ভারতীয়রা, বিশেষত পশ্চিমবঙ্গের বাঙালিরা, তারা যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন, সমর্থন করেছিলেন, আশ্রয় দিয়েছিলেন, ইতিহাসে তার তুলনা মেলা ভার। এবং মুক্তিবাহিনীকে সামরিকভাবে প্রশিক্ষিত করেছিল ভারতীয় সেনাবাহিনী। কিন্তু দেখুন বাংলাদেশে এখন বহু লোক বলে ভারতীয় আধিপত্যবাদ, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, ভারত নাকি বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ভারতের বিরুদ্ধে ঘৃণাবর্ষণ অব্যাহত আছে। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়া হয়, সীমান্তে সর্ষের ক্ষেতের মধ্যে বাংলাদেশের বিজিবি বাংকার তৈরি করে। একটা জাতি কতটা অকৃতজ্ঞ হলে এই রকম মনোভাব পোষণ করতে পারে? ভারতীয় আধিপত্যবাদ বলতে কি বোঝায়? আমরা কি বাংলাদেশে সেনাঘাঁটি বানিয়েছিলাম? 16 ডিসেম্বর 71 সালের পর ভারতীয় সেনা কি বাংলাদেশে ঘাঁটি গেড়েছিল? আমরা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র বলে মনে করি, আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা নিশ্চিত করি আমরা সবসময়। আমরা একটা জিনিসই চাই, বাংলাদেশ আমাদের ভালো প্রতিবেশী হিসাবে থাকুক, দুদেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় রচিত হোক, এবং একই সঙ্গে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ যেন না হয়। এটাই তো আমাদের চাওয়া। এই চাওয়ার মধ্যে কোনো অন্যায় কি আছে? আমি বাংলাদেশি বন্ধুরা যারা আমার এই প্রতিবেদন দেখেন, তারা অনেক মতামত দেন, আমি তাদের কাছে জানতে চাইব এই উগ্র ভারত বিরোধিতার পিছনে কারণটা কি। এবার আসি কোন উইকেট প্রথমে পড়বে বলে আমার মনে হচ্ছে। দেখুন, আপনারা অনেকেই হয়তো পাকিস্তানের সংবাদপত্র বা পাকিস্তানের বিভিন্ন নিউজ চ্যানেল দেখেন, আমি দেখি। এখন সবকিছুই তো পাওয়া যায় ইউটিউবে মোবাইল সার্চ করতে করতে। আমি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি নাজাম শেঠির অ্যানালিসিস। ফ্রাইডে টাইমসের এডিটর নাজাম শেঠি কলকাতায় এসেছিলেন, আমি তার একটা অনুষ্ঠানে ছিলাম, ক্যালকাটা ক্লাবে হয়েছিল। অসম্ভব ভালো কথা বলেন, ব্যাখ্যা দেন। পাকিস্তানের একটি চ্যানেল আছে শামা টিভি, সেখানে নাজাম শেঠি নিয়মিত পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে অ্যানালিসিস করেন। আমি একটা খবর দেখলাম, সেখানে ব্যারিস্টার গহর খান, যিনি ইমরানের দলের চেয়ারম্যান, তিনি সেনাপ্রধান পাকিস্তানের আসিম মুনিরের সঙ্গে দেখা করেছেন। দেখুন, ইমরান খানের অভিযোগ ছিল সেনাবাহিনী
পশ্চিমের সঙ্গে চক্রান্ত করে তাকে ক্ষমতা থেকে উৎখাত করেছে। আর সেনাবাহিনী বলছিল যে 2023 সালের মে মাসে, এই 2024-এর মে মাসে এবং 2023-এর মে মাসে এবং তারপর নভেম্বর মাসে যে ঘটনাগুলো ঘটেছে পাকিস্তানে, ইমরানের দলের সমর্থকরা যেভাবে জিএইচকিউ আক্রমণ করেছে, লাহোরের সেক্টর কমান্ডারের বাসভবন তছনছ করেছে, তাদের বিচার হওয়া উচিত। আর্মি কোর্টে বিচার হচ্ছিল, সিভিল কোর্ট রায় দেয়নি। ইমরান খানের বক্তব্য ছিল যে কেন আর্মি কোর্টে বিচার হবে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। এবং ট্রাম্পের প্রশাসনও ইমরান কেন জেলবন্দি আছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ট্রাম্পের এনভয় রিচার্ড গ্র্যানওয়েল তিনি সমাজ মাধ্যমে লিখেছিলেন যে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইমরানকে জেলে পুরে রেখেছে পাকিস্তান সরকার। তা ইমরান খান বিভিন্ন বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন। কিছুদিন আগে ইসলামাবাদ চলো অভিযান হলো, তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, বেশ কয়েকজন সিভিলিয়ান সহ পাকিস্তান সিকিউরিটি এস্টাবলিশমেন্টের মানুষ মারা গিয়েছিলেন। ইমরানের মূল লক্ষ্য ছিল যে সেনাবাহিনীর সঙ্গে পাঙ্গা নেওয়া, এবং তার বক্তব্য পাকিস্তানের নির্বাচন প্রহসন হয়েছে, এই সরকারকে তিনি মানেন না, নির্বাচন যদি অবাধ হতো তাহলে তার দলে ক্ষমতায় আসত। যদিও খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে ইমরানের দল ক্ষমতায় আছে, কিন্তু সেনাও অনমনীয় মনোভাব দেখাচ্ছিল যে জিএইচকিউতে হামলা, লাহোরের কোর কমান্ডারের বাসভবন তছনছ করেছে ইমরানের সমর্থকরা। তাই সেনা এবং ইমরানের সম্পর্ক কার্যত পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়। এই আবহে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের প্রাক্কালে ইমরানের দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করলেন। খুব তাৎপর্যপূর্ণ না? আসলে পাকিস্তানের যে নির্বাচিত সরকারটি আছে সেই সরকারটি কার্যত ঠুটো জগন্নাথ। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের নেই। যাই সিদ্ধান্ত তারা নেয় তার পিছনে সেনাবাহিনীর এন্ডোর্সমেন্ট থাকে। এখন ইমরানের দল বলছিল যে আমরা এই নির্বাচিত সরকারের সাথে কোনো কথাই বলবো না, কারণ এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই। নির্বাচনের নামে ভোট লুট করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দিয়ে তারা বেআইনিভাবে ক্ষমতায় এসেছে। আসল ক্ষমতা সেনাবাহিনীর কাছে। তাই যা কথাবার্তা আলাপ আলোচনা যা হবে সেনাবাহিনীর সঙ্গে হবে। এতদিন পর্যন্ত কিন্তু সেনা প্রধান ইমরানের দলের এই আর্জিতে কর্ণপাত পর্যন্ত করেনি। তারা ইমরান খানকে শিক্ষা দিতে চেয়েছিল। দেখুন, ইমরান যখন ক্ষমতায় আসলেন তখন তিনি সেনাদের ব্লু আইড বয় ছিলেন। আবার ইমরান পরে অভিযোগ করলেন সেনারা আমেরিকার ডেমোক্রেট প্রশাসন আর ব্রিটেনের প্রশাসনের সাথে হাত মিলিয়ে তার সরকারের পতন ঘটিয়েছে। তারপরে ইমরানের বিরুদ্ধে তোষাখানা মামলা সহ একগুচ্ছ মামলা আছে, দুর্নীতির মামলা আছে, গোপন সরকারি নথি ফাঁস করার অভিযোগ আছে, তাই তিনি জেলবন্দী। এখন ট্রাম্প প্রশাসন চাইছেন ইমরানের জেল মুক্তি ঘটুক এবং পাকিস্তানে একটা নির্বাচন হোক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ, বিলাওয়াল ভুট্টো, জারদারি, এরা কিন্তু কেউ এখন ইমরানের সঙ্গে আলাপ আলোচনা করতে ইচ্ছুক নয়, ইমরানও ইচ্ছুক নয়। কিন্তু সেনা প্রধান যেভাবে ইমরানের দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন তাতে সম্ভাবনা প্রবল হচ্ছে সেনাবাহিনী শেষ পর্যন্ত পাকিস্তানের যে সরকার আছে, পুতুল সরকার, তাদেরকে নির্দেশ দেবে যে ইমরান খানকে জেল থেকে ছেড়ে দেওয়া হোক এবং কিছুদিনের মধ্যেই সেখানে নির্বাচন হোক। এই দেয়াল লিখনটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে, কারণ ট্রাম্পের শপথ গ্রহণের প্রাক্কালে সেনাপ্রধান আসিম মুনির যেভাবে ইমরান খানের দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খানের সঙ্গে একান্তে কথা বললেন, তার থেকে এই ইঙ্গিতটাই স্পষ্ট যে ইমরান খানের রাজনৈতিক পুনর্বাসন এখন সময়ের অপেক্ষা এবং পাকিস্তানে খুব তাড়াতাড়ি আর একটা অন্তর্বর্তী নির্বাচন হতে যাচ্ছে। এখন শরীফ প্রশাসনের উপর
ট্রাম্প প্রশাসন এত ক্ষুব্ধ কেন? অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে নওয়াজ শরীফ আমেরিকার বিরোধী, চীনের সঙ্গে হবনবিং করছেন। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর হচ্ছে, যেটা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। রাশিয়ার কাছ থেকে পাকিস্তান তেল কিনছে, ব্রিক্সের সদস্য হতে চায়, এবং ইরান পাকিস্তান এরা অভিন্ন ইসলামী কারেন্সি চালু করার পরিকল্পনা নাকি করছে। এতে ওয়াশিংটন তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারা মনে করছে যে পাকিস্তানের এই শাহবাজ শরীফের সরকার আমেরিকার স্বার্থ বিরোধী কাজ করছে। দেখুন, ট্রাম্প কিন্তু ইমরানকে আমন্ত্রণ জানিয়েছিলেন হোয়াইট হাউসে। ইমরান সেখানে গিয়েছিলেন, তারপরে বলেছিলেন যে 92 সালে বিশ্বকাপ জেতার পর ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থাৎ পাকিস্তানের বিশ্বকাপ জয় এবং ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক দুটোকে তিনি সমপর্যায়ভুক্ত বলে মনে করেন। এবং ইমরানের সঙ্গে ট্রাম্পের একটা সম্পর্কও আছে, এবং ট্রাম্প কিন্তু সবসময় ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেন। সেই জন্য পাকিস্তানের অনেক অবজারভার, অনেক সাংবাদিক মনে করছেন যে ট্রাম্পের শপথের 1-2 সপ্তাহের মধ্যে ইমরানের জেল মুক্তি হবে। দেখুন, নওয়াজ শরীফ সরকার প্রপোজাল দিতে পারে ইমরান বাণীগালায় থাকুন বা জামান পার্কে তার পুরনো বাড়িতে থাকুন, হাউস অ্যারেস্ট হিসাবে। ইমরান মানবেন না। আমার মনে হয় যে শেষ পর্যন্ত নিঃশর্ত মুক্তি দিতে পাক প্রশাসন বাধ্য হবে ইমরান খানকে, এবং ইমরান খান জেল মুক্ত হলে পরে পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ বাড়বে, এবং সেনাবাহিনী তখন চাইবে যে আমেরিকার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বজায় রাখার জন্য, তাদের কাছ থেকে সামরিক সাহায্য পাওয়ার জন্য ইমরান খানকে মসনদে বসাতে হবে। ঠিক যেভাবে ইমরান খান ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তাতে সেনার ভূমিকা ছিল, ঠিক সেইভাবেই নওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত হবেন, আবার ইমরানের রাজনৈতিক পুনর্বাসন হবে। এই দেওয়াল লিখনটা নাকি স্পষ্ট। অর্থাৎ বল এখনো একটাও পড়ল না উইকেটে, তার আগেই মিডল স্টাম্প ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। তাহলে প্রথম ক্যাজুয়ালিটি ট্রাম্প ক্ষমতায় ফেরার পর সেটা হচ্ছেন আমাদের নওয়াজ শরীফ, এবং রাজনৈতিক কি বলবো আর কি পুনর্বাসন বলতে পারেন, আবার নতুন করে সক্রিয় রাজনীতির ময়দানে ফিরে আসতে চলেছেন কার্যত নিশ্চিত ইমরান খান। এবং পরের টার্গেট আপনারা জানেনই, আয়াতোল্লাহ, ইরানের আয়াতোল্লাহ রেজিম। ট্রাম্প ইরানের রেজিম চেঞ্জ করবেন, এবং সেটা কিন্তু গাজোয়ারি করে হবে না, কারণ ইরানের সাধারণ মানুষ আয়াতোল্লাহ রেজিমের উপর যার পর নাই অসন্তুষ্ট। কারণ এই যে নিষেধাজ্ঞা চাপানো আছে, তার জন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ভাবতে পারেন এই ঠান্ডার মধ্যে তেহরান সহ ইরানের বিস্তীর্ণ অঞ্চলে দিনে 15-16 ঘন্টা আলো থাকছে না। ইরানের বিপুল তেলের ভান্ডার আছে, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আছে, ইরান বিক্রি করতে পারে না। বিনিময় মূল্য ডলার এবং ইরানের মুদ্রার মানে অ্যাস্ট্রোনমিক্যাল, মানে কটা শূন্য যে আপনাকে বসাতে হবে একের পিছনে সে চিন্তা করা যায় না। এবং আয়াতোল্লাহরা তো ওই অ্যাক্সিস অফ ইভিলকে সামনে রেখে পশ্চিম দুনিয়ার সঙ্গে ব্ল্যাকমেল করতো। ধরুন হেজবুল্লাহ বলুন, হুতি বলুন, হামাস বলুন, যে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে এরা, ইরান ব্যাক করছে, বার্গেনিং করে আয়াতোল্লাহ রেজিম আমেরিকার সাথে। ঠিক আছে, আমরা ইসরায়েলের উপর এইসব অ্যাক্সেস অফ ইভিলকে হামলা করতে বারণ করবো, বিনিময়ে তোমরা আমাদের উপর থেকে স্যাংশন তুলে নাও। এখন হেজবুল্লাহর মেরুদণ্ড ভেঙে গেছে, হামাসেরও কার্যত ভেঙে গেছে, আর হুতিরও কার্যত নিশ্চিহ্ন হওয়ার মুখে, তাদের সব শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ডও খুব একটা ভালো অবস্থায় নেই। তো এই অবস্থায় আয়াতোল্লাহ রেজিমের পরিবর্তন ট্রাম্প করবেন, এবং তাতে মুসলিম দুনিয়ার সমর্থনও তিনি পাবেন। সৌদি আরব ইরানকে দুচক্ষে দেখতে পারে না, কারণ ইরান মুসলিম বিশ্বের নেতৃত্ব দাবি করে। তাদের যুক্তি হচ্ছে যে পারস্য সভ্যতা অনেক প্রাচীন,
আর সৌদি আরব তো 1932 সালে তৈরি হয়েছিল, যদিও মুসলিমদের পবিত্র ধর্মস্থান সৌদি আরবেই অবশ্যই মানে অবস্থিত, সেই জন্য সৌদি আরব একটু মুসলিম দুনিয়ায় লিভারেজ পায়। তবে ইরানের সঙ্গে সৌদি আরবের বা সুন্নি মুসলিম ওয়ার্ল্ডের বা আরব ওয়ার্ল্ডের একটা বৈরিতা আছে। ইরানের ভাষা ফার্সি, ওরা বলে আরবি, ইত্যাদি ইত্যাদি। তাই ইরানে আয়াতুল্লাহর জমানার অবসান কিন্তু খুব তাড়াতাড়ি হবে বলে অনেক অবজারভাররা বলছেন, এবং এরা মানে কি বলবো, আমেরিকার ঘনিষ্ঠ কেউ ইরানের মসনদে বসবেন, তখন স্যাংশন ট্যাংশন উঠে যাবে এবং মধ্য প্রাচ্যে এরা শান্তি ফিরবে। এবং তারপরে নেক্সট টার্গেট হচ্ছে ইউনুস। দেখুন, তারেক জিয়াকে প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন। প্রেয়ার ব্রেকফাস্ট এটা একটা রিচুয়াল আমেরিকায় হয় প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর। ইতিমধ্যেই ইউনুস এবং তার জঙ্গি শাহির বুক ধরপড় 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 করছে। এই যে খুব ঘটা করে ইউনুসের অন্তর্বর্তী সরকার একটা কাণ্ড করলো না আপনার 16ই জানুয়ারি, যে ওই অভ্যুত্থানের দলিল লেখা হবে, গণ অভ্যুত্থানের দলিল। তো অনেক দল তো আমন্ত্রণই পায়নি। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে শেষ মুহূর্তে কমিউনিস্ট পার্টিদের আমন্ত্রণ জানানো হয়েছে, বিএনপি আসতে চাইছিল না। তারপরে নাকি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তারেক জিয়াকে ফোনে অনুরোধ করা হয়, সেই জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন গিয়েছিলেন। তিনি নন কমিটাল ছিলেন। তিনি বলেছেন, ঠিক আছে, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অনেকদিন আন্দোলন করেছি, আমাদের কথাও তাহলে ওই দলিলে লিখতে হবে। এখন একটা কমিটি করে বিষয়টা ধামাচাপা দিতে চাইছে ইউনুস। তাহলে বল পড়ার আগেই মিডল স্টাম্প কার ছিট করছে? সম্ভবত শাহবাজ শরীফ। তিনি ইস্তফা দিতে বাধ্য হবেন। পাকিস্তানে আবার নির্বাচন হবে এবং পাকিস্তানের আসল ক্ষমতা রাওয়ালপিন্ডির সেনা। তারা চাইছে যে ডোনাল্ড ট্রাম্পের গুডবুকে থাকতে। ডোনাল্ড ট্রাম্পের গুডবুকে থাকতে হলে শাহবাজ শরীফকে মসনদে রেখে হবে না, সেই জন্য ইমরান খানকে মসনদে বসাতে হবে, একটা নির্বাচন করতে হবে। দেখুন, ইমরান যে নির্বাচনটা হলো, তার দল তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, সব ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়িয়েছিল। একক বৃহত্তম হয়েছিল এই ইন্ডিপেন্ডেন্টের জোট। তারপরে এই শরীফ এবং ভুট্টোরা একজোট হয়ে সরকার গঠন করে, কোয়ালিশন সরকার। ধরুন বাংলাদেশে নির্বাচন হলো, আমি তর্কের খাতিরে বলছি, হওয়ার সম্ভাবনা সিমস টু বি রিমোট। আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে না। তো ধরুন আমি তর্কের খাতিরে ধরলাম নির্বাচন হলো, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারলো না। আরে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা না করতে পারলে কি আছে? ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে। তারা আওয়ামী লীগের মতাদর্শের অনুসারী। তখন যে ফলাফল হবে বাংলাদেশে, এটা অনেক অবজারভার বলছেন, যারা শেখ হাসিনা বিরোধী, শেখ হাসিনার ঘনিষ্ঠ বা আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করেন এরকম নন, যারা শেখ হাসিনার সময়ও শেখ হাসিনার রেজিমকে তুলোধনা করতেন, তারাও বলছেন যে ভোট যদি হয় আওয়ামী লীগের ফলাফল চমকে দেওয়ার মতো হবে। সেই জন্যই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে। ধরুন নিষিদ্ধ হয়ে গেল, যদি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের নেতারা, তখনও যা ফলাফল হবে সেটা হচ্ছে চমকে দেওয়ার মতো। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, হাই হ্যান্ডেডনেসের অভিযোগ আছে, করাপশনের আছে, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার অভিযোগ আছে, নির্বাচনের নামে প্রহসন করার অভিযোগ আছে। কিন্তু সাধারণ মানুষ একটা জিনিস বলছেন যে আওয়ামী জমানায় অন্তত মোটা ভাত কাপড়টা জুটে যেত, এখন সেটাও জুটছে না। তাই মানুষ তো নিজের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেয় না। তাই নির্বাচন হলে যারা বলছেন যে আওয়ামী লীগের অবিচুয়ারি লেখা হয়ে গেছে 5ই আগস্টের পরে, তার মূর্খের স্বর্গে বাস করছেন। যদি আওয়ামী লীগ দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে, লড়াইটা হবে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের, তুল্যমূল্য লড়াই হবে। আর যদি আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে আনুষ্ঠানিকভাবে, যদি আওয়ামী লীগের নেতারা কর্মীরা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচনটা অবাধ হয় মোটের উপর, তাহলেও দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের
কি বলবো আর কি, মনোভাব অনুসারী মানুষজন অনেক আসনে জিতবেন এবং তারা একটা মেজর ব্লক হিসাবে আত্মপ্রকাশ করবেন। তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক যেভাবে ইমরানের দল পাকিস্তানের সাধারণ নির্বাচনে তারা তো দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, নির্দল হিসাবে করেছিলেন, সেই নির্দলদের জোট কিন্তু শরীফ এবং ভুট্টোর দলের সদস্যদের থেকে বেশি। তারপরে তারা একসঙ্গে হাত মিলিয়ে যাতে এই নির্দল মানে ইমরানের দল ক্ষমতায় আসতে না পারে সেটা নিশ্চিত করেছিলেন। সেটা তো পোস্ট পোল অ্যারিথমেটিক। কিন্তু প্রহসনের নির্বাচনেও ইমরান খানের সমর্থকরা নির্দল হিসাবে দাঁড়িয়ে প্রচুর ভোট পেয়েছিলেন। বাংলাদেশেও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় শেষ পর্যন্ত, আওয়ামী লীগের সমর্থকরা যদি নির্দল হিসাবে দাঁড়িয়ে লড়েন, তাহলেও তারা বাংলাদেশের রাজনীতিতে নির্ণায়ক শক্তি হিসাবেই আত্মপ্রকাশ করবেন। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং এটা বলছে কারা? এটা বলছে বাংলাদেশের অনেক সাংবাদিক যারা কখনোই শেখ হাসিনার প্রিয় পাত্র ছিলেন না, অনুগত ছিলেন না, তারা হাসিনা জমানাকে সমালোচনায় বিদ্ধ করতেন, তারাই বলছেন যে আওয়ামী লীগের অবিচুয়ারি লেখার যারা চেষ্টা করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন।